হচ্ছে ট্রাম্প মোদির যে বৈঠকটি অনুষ্ঠিত হলো এবং এই বৈঠকে ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে সে নিজে কথা না বলে মোদিকে বলার সুযোগ করে দিয়েছে এবং সেটাকে সে বলেছে যে আই উইল লিভ দ্যাট টু মিস্টার মোদি। কিন্তু এটাকেই নানাজন নানাভাবে ইন্টারপ্রেট করেছে এবং ট্রাম্প শুধু এটুকুই জানিয়েছে বাংলাদেশ প্রসঙ্গে যে সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। কিন্তু আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তেমনই একজন ব্যক্তি যিনি সুযোগ পেলেই কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু নানা ধরনের সমালোচনা সে করে। কিন্তু এই বাংলাদেশ প্রসঙ্গে যখন বলা হলো যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা ডিপ স্টেটকে ব্যবহার করে বাংলাদেশের সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছিল, এক্ষেত্রে কিন্তু দেখা গেল যে বাইডেনকে কিন্তু ডিফেন্ড করলেন ট্রাম্প এক প্রকারের এবং তিনি বলেই দিলেন যে না এখানে তাদের কোনো ভূমিকা ছিল না। তো সেক্ষেত্রে আমরা মনে করতে পারি যে নিশ্চয়ই বাংলাদেশের জন্য এটা একটা পজিটিভ একটা বিষয় ট্রাম্প মানে শো করলো। আবার এট দ্য সেম টাইম সে নিজে কোনো কিছু না বলে সে মোদির দিকে কিন্তু বলটা ছুড়ে দিল। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যারা আওয়ামীপন্থী লোকজন রয়েছেন তারা ট্রাম্পের এই বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করছে, ইন্টারপ্রেট করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। তো আমি আপনার কাছে এই ব্যাপারে একটু মন্তব্য জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে আসলে এই বৈঠকটি থেকে বাংলাদেশের মানুষের জন্য আসলে আমাদের কি টেকঅ্যাওয়ে রয়েছে? না মানে ধন্যবাদ। আমি আসলে ওই আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী, ভারতপন্থী, পাকিস্তানপন্থী এই ধরনের পন্থী হলে আসলে সমস্যা যদি বাংলাদেশপন্থী হতো কেউ, আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, মানুষ হিসেবে আলোচনা করেন, তাহলে প্রথমত বাংলাদেশের বিষয় নিয়ে ভারত বা যুক্তরাষ্ট্রের মতো দেশ তারা কথা বলবে, এইটা আমার আসলে কখনই ভালো লাগে না। আগেও লাগতো না, এখনো লাগে না। আমি মনে করি যে আমরা স্বাধীন হয়েছি 1971 সালে 16 ডিসেম্বর যে স্বাধীন হলো বাংলাদেশ, পৃথিবীতে অনেক প্রভাবশালী রাষ্ট্র চায়নি যে আমরা স্বাধীন হই, কিন্তু আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি। যে নানান সময় আমি মনে করি যে আমাদের তরুণ, ছাত্র, জনতা, কৃষক, সাধারণ মানুষ তাদের যে চাওয়া, যে রাষ্ট্রটা আমরা চেয়েছিলাম, আর সেটা 71 বলেন, সেটা 90 বলেন, বা সর্বশেষ আগস্টের পর বলেন, আমি মনে করি যে এই আমাদের যে বাংলাদেশ চাওয়া, আমাদের বাংলাদেশ চাওয়ার মধ্যে আমি সেগুলো নিয়ে আন্তর্জাতিকভাবে এই বিচার, কথাবার্তা আমার আসলে কখনোই পছন্দ নয়। কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্রটা আমার নিজস্ব কতগুলো সক্রিয় থাকা উচিত। এবং জুলাই আগস্টে যদি আন্দোলন বলেন, এই আন্দোলন মানে কেউ করে দিয়েছে, কারো দ্বারা হয়েছে, মানে আমি আসলে ঠিক এই ধরনের কথাবার্তা মানে আমি আসলে শুনতেও ভালো লাগে না। কারণ আমরা দেখেছি, আমরা ঢাকায় ছিলাম, চোখের সামনে দেখেছি এদেশের সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জুলাই আগস্টে রাজপথে নেমেছিল। তারা একটা কি চায়, আপনি 71 সালের দেখেন পৃথিবীর একদম আধুনিক একটা সশস্ত্র বাহিনী পাকিস্তান, যার সাথে আমেরিকা ছিল, সেই এরকম একটা আধুনিক সশস্ত্র বাহিনী তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে 25শে মার্চ যখন হামলা করলো, আমাদের ছাত্ররা, তরুণরা, কৃষকরা কি নিয়ে এসেছিল? লাঠি, 303, এগুলো আত্মহত্যা ছাড়া কিছু না। কিন্তু তারপরে তারা কি চেয়েছিল? তাদের স্বপ্নটা ছিল যে আমরা একটা স্বাধীন দেশ চাই। একইভাবে জুলাই আগস্টে দেখেন সাধারণ মানুষ, শ্রমিক, রিক্সাওয়ালা, বাবা মা, অভিভাবক কি চেয়েছিল, বা 90 বলেন। দুঃখটা হচ্ছে গিয়ে আমরা যেই বাংলাদেশটা চাই, এখন আমাদের সেই বাংলাদেশটা, সাধারণ মানুষের বাংলাদেশটা কখনো হয় না। আমরা কি চাই? আপনি যেই পন্থী হন না কেন, আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের তার যে কোনো রাজনৈতিক দল, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যার যেটা ইচ্ছা সেটা পছন্দ করার তার রাইট আছে। কিন্তু কারো রাইট নেই বাংলাদেশে ক্রস ফায়ার করার, কারো রাইট নেই বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করার, কারো রাইট নেই দুর্নীতি, লুটপাট করার, কারো রাইট নেই অপশাসন করার। দিনের পর কিন্তু সেই জিনিসগুলো হয়ে আসছে। আপনি দেখেন যেই আমেরিকা কথা বলছে, সেই আমেরিকা তার একজন নাগরিকের, একজন আমেরিকানের জীবন বাঁচানোর জন্য তারা একটা গোটা দেশ ধ্বংস করে দিতে পারে। একজন মার্কিন নাগরিককে তারা এতটাই গুরুত্ব দেয়, তার নাগরিক। বা ভারতের কথা বলেন, এত কিছুর পরেও দেখেন ভারত তার দেশপ্রেমের প্রশ্নে যেরকম অবিচল। তো আমাদের বাংলাদেশে আমি দেখি যে বাংলাদেশ প্রেমটা যেরকম হওয়া উচিত। আমরা অতীতে দেখেছেন আপনি, কখনো যারা ক্ষমতার বাইরে থাকে তারা আশায় বসে থাকে এই যে প্রভাবশালী কোনো দেশ বা প্রতিবেশী কোনো দেশ তাদেরকে ক্ষমতায় বসে দেবে, তাদের পক্ষে থাকবে, তাদের পক্ষে বিবৃতি দিবে। এই বিষয়গুলো আমার ভীষণ অপছন্দ। আমি মনে করি যে কতগুলো বিষয় আমাদের জাতীয় ঐক্যমত থাকা উচিত। যেমন আপনি কোথাও দেখবেন না, আপনি বিদেশে নিজের দেশের দূতাবাসে ভাঙচুর, নিজের দেশে প্রধানমন্ত্রী গেলে তাকে বা প্রধান উপদেষ্টা গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। আমি মনে করি যে দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হোক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা যাই হোক, কতগুলো রাষ্ট্রদূত যাই হোক, এগুলো হচ্ছে কতগুলো বাংলাদেশের চেয়ার। তো দিন শেষে বাংলাদেশ যেন কখনো ছোট না হয়, সেই বিষয়গুলো মাথায় রাখা উচিত। এই আলোচনা আমি করছি। আপনি এই
ট্রাম্প আর মোদিকে কেন্দ্র করে আলোচনা আপনি দেখবেন অনেকদিন ধরে উত্তেজনা, বাইডেন নাই, বাইডেনের পরে ট্রাম্প আসলে কেউ মনে করছেন যে তাদের পক্ষে চলে আসবে। এমনকি যে এই মোদির আপনার মনে আছে কংগ্রেসের পর যখন মোদি ক্ষমতায় আসলো, অনেকেই কিন্তু ভেবেছিল যে মোদি ক্ষমতা আসলে আবার তারা বোধহয় কারোর লাভজনক হয়ে যাবে। এই যে অন্য কারো উপর নির্ভরতা, আপনি যে প্রশ্নটা বা যে উত্তর নিয়ে নানান জনের মধ্যে নানান আশা করছে যে ট্রাম্প বোধহয় সমস্ত কিছু মোদিকে দিয়ে দিল, এই যে নানান বিতর্ক তর্ক, এইগুলো কিন্তু আপনি আন্তর্জাতিক কূটনীতি দেখেন, আপনি দেখবেন যে তাহলে কখনোই কিন্তু সাধারণভাবে কোনো দেশ তার অন্য দেশ নিয়ে আন্তর্জাতিকভাবে এমন কোনো কথা বলেন না যেটাতে হচ্ছে হস্তক্ষেপ বোঝায়। এখন ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, তার বাংলাদেশের বিষয়ে তার নানান বিষয় নিয়ে তার আগ্রহ, তার প্রভাব থাকে, প্রতিবেশী দেশের থাকে। কিন্তু আপনি দেখেন দক্ষিণ এশিয়া যদি বলেন তাহলে আপনি আফ্রিকার মতো দেশগুলো তাদের মধ্যে যেরকম চলাচল, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, কিন্তু সেই তুলনায় আমি মনে করি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভারত পাকিস্তান তাদের সম্পর্কের কারণে প্রতিবেশী দেশগুলো আপনি দেখেন আমাদের কিন্তু কোনো কার্যকর সম্পর্ক নেই। আপনি বাংলাদেশ থেকে খুব সহজে অন্য দেশে যাবেন, আপনি ভারতের ভিসা কিন্তু বন্ধ। এই যে মুভমেন্ট, নাগরিকের মুভমেন্ট, একটা সুন্দর দক্ষিণ এশিয়া সার্কের মতন একটা জিনিস একদম পুরো মানে অকার্যকর। কাজে আমি মনে করি যে আমরাই হয়তো ঠিক করতে যদি পারতাম যে আমরা কিছু জায়গায় কি করে আসলে নিজের দেশ, তারপর প্রতিবেশী দেশ, তারপর নিজের অঞ্চল, সেই স্বার্থগুলো কি করে দেখব, সেটুকু আমরা কিন্তু করতে পারিনি বলি এই যে আজকে আপনি মনে রাখবেন সর্বশেষ বাইডেন সরকার যখন ক্ষমতায় ছিল তার পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিং এ আপনি প্রায় শুনবেন যে বাংলাদেশটি প্রশ্ন, এক ধরনের নালিশ। এখনো আবার ট্রাম্প ক্ষমতা আসছে, এগুলো এক ধরনের নালিশ সালিশের কাছে মনে হয়। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কিন্তু এগুলো আমার কাছে বিব্রত লাগে, আমার কাছে লজ্জা লাগে। আমি মনে করি একজন সাধারণ মানুষ এই দেশের সরকারে যারা থাকেন বা বিরোধী দলে থাকেন বা যারা রাজনীতি করেন তাদের নিজের নাগরিকদের প্রতি আস্থা রাখা উচিত যে তার সাধারণ নাগরিকরা কি চায়। কোনোভাবেই আমার কাছে এই আলোচনাগুলো ঠিক ট্রাম্প বা মানে মোদির এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে এইভাবে আসাটা আমার ভালো লাগেনি। আর আমি এখানে যে উত্তর বা সেগুলোকে ট্রাম্প যেভাবে বলেছেন মোদি উত্তর দিবে আমার কাছে এটা খুব সাধারণ কূটনীতিক ভাবে মনে হয়েছে, এবং ট্রাম্প খুব স্বাভাবিকভাবে সেদিন শেষে মার্কিন স্বার্থ দেখবে, সে মার্কিনের পক্ষেই কথা বলবে। পৃথিবীর প্রত্যেকটা দেশই তাই করে আন্তর্জাতিকভাবে, একমাত্র আমরাই আমরা পরস্পরকে ছোট করে আনন্দ পাই, পরস্পরকে আক্রমণ করে আনন্দ পাই। আমরা একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিকে পরাজিত করতে চাই, কখনো আদিবাসীকে পরাজিত করতে চায়, কখনো হিন্দুকে পরাজিত করতে চায়, কখনো ভিন্ন ধর্ম, ভিন্ন রাজনৈতিক দল, নারী। কিন্তু আপনি মাথায় রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে একজন বাংলাদেশির পরাজয় মানে কিন্তু পুরো দেশটার পরাজয়। আমাদের উচিত ছিল যে সবাই মিলে 17 কোটি বাংলাদেশ মিলে কি করে একটা দেশ হয়ে একসাথে আমরা সবাইকে জয়ী করতে পারি। তো তা না করে দেখবেন আমরা সবসময় একজন আরেকজনকে মানে পিছিয়ে দিতে চাই, এবং যার ফলে বাংলাদেশটা পিছিয়ে পড়ে। এবং আপনি দেখবেন বাংলাদেশের গত 54 বছরের যদি ইতিহাস দেখি সবসময় অতীতমুখিতা, 71-এ কি হয়েছে, পুনর্নয় কি হয়েছে, আগের সরকার কি করেছে, কোনো আলাপের মধ্যে নাই ভবিষ্যতে কি হবে, 10 বছর পরে কি হবে, আগামীতে আমরা সবাই মিলে কি করব। আপনি এই আমেরিকা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা চায়নি। কাজে আমি মানে এই ধরনের আলোচনাগুলোকে আমি মনে করি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের কতগুলো বক্তব্য থাকা উচিত, এবং সেই জায়গায় আমি মনে করি আমাদের জাতীয় ঐক্যমত থাকা উচিত কিছু বিষয়। ধরেন রোহিঙ্গাদের রাখবো কি রাখবো না, রাখলে কোন ভাবে রাখবো, আমেরিকার সাথে আমাদের সম্পর্ক কি হবে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে, পাকিস্তানের সাথে সম্পর্ক কি হবে, এই বিষয়গুলো রাজনৈতিক দল যেই আসুক না কেন জাতীয় কতগুলো ঐক্যমত থাকা উচিত বলে আমি মনে করি। এই যে নালিশ সালিশ এইগুলো একজন মানে সত্যিকারের যেই মানুষটা বাংলাদেশপন্থী আমি মনে করি তার জন্য এই ধরনের আলোচনাগুলো বিব্রতকর। এবং আমরা আরো বিব্রতকর অবস্থা যেটা দেখতে পেলাম যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা হোয়াইট হাউসের বাইরে অবস্থান করছিল এবং তারা কিন্তু মোদিজি বলে যে বিলাপ পাচ্ছিল, এটাও কিন্তু মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো এটাও কিন্তু একটা তাদের দৈন্যতা বা জাতিগতভাবে আমাদের একটা দৈন্যতা কিন্তু ফুটিয়ে তুলছে যে আমাদের দেশেরই মানুষজন তারা এইভাবে হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে তারা মোদিজি বলছে, এটা তো আমাদের আত্মসম্মানে লাগার কথা। কিন্তু এই যে পতিত স্বৈরাচার যারা তাদের যে নেতাকর্মী তাদের মাঝে কি ওই বোধটুকু নেই? আপনি এটাকে কিভাবে দেখছেন? না, আমি আসলে ওই জন্যই বললাম যে মানে কোনটা করলে বাংলাদেশ নামক রাষ্ট্রটার সম্মান উচিত সেটা আমরা ভুলে যাই। সেজন্যই বললাম আপনি দেখবেন এই যে কখনো মোদিজি বলছে, কখনো ট্রাম্পজি বলছে, কখনো বাইডেনজি বলছে, কারো না কারোর সাথে সম্পর্ক থাকার, এবং যে কারণে আমি বলেছি দেখেন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনি যেই রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন না কেন তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। কাজে তিনি যখন বিদেশে যাবেন
তাকে নিয়ে মিছিল, তাকে প্রতিবাদের পতাকা দেখানো, ঠিক একইভাবে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুক, তিনি খালেদা জিয়া হোক, তিনি শেখ হাসিনা হোক, মানে তিনি যেই হোক না কেন, এই যে তাকে যে অসম্মান করার এই যে কতগুলো চেষ্টা চর্চা, এটা পৃথিবীর অন্য কোনো জাতির মধ্যে আপনি দেখবেন না। কাজে এই যে অন্য কারোর উপর আপনি নির্ভরতাও দেখবেন না। সেজন্য আমি বলছি এই বিষয়গুলো আসলে যে কারো কাছে নালিশ, আপনি যখন আবার যে ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থাকলে কিন্তু আপনি এই আওয়ামী লীগ যে আজকে ট্রাম্পের উপর পক্ষে যাচ্ছেন বা মোদীজি, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তারা কিন্তু তখন এই আমেরিকা তাদেরকে নিয়ে কিন্তু সমালোচনা, গালিগালাজ, তাদেরকে অপছন্দ করতো। এখন কিন্তু তারা আবার এই কারো না কারোর উপর নির্ভরশীল হতে চাইছে। আবার ঠিক একইভাবে যদি আপনি বলেন অন্য রাজনৈতিক দলগুলো, তাদেরকেও আমরা কিন্তু একই রকমের চর্চাগুলো করতে দেখি। আমি সেজন্যই বলছিলাম যে কিন্তু এই জায়গাগুলো আপনি দেখবেন আমেরিকার তার বাংলাদেশ বিষয়ক নীতি বা অন্য দেশ বিষয়ক নীতি বা পৃথিবীর যে কোনো দেশের অন্য দেশের বিষয় নীতির বিষয় কিন্তু জাতীয় ঐক্যমত্য থাকে। আপনি যদি দেখেন, আপনি যদি শেখ হাসিনার কথাই বলেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে যে পালিয়ে যেতে হলো, তাকে দেখেন আপনি ভারত যে আশ্রয় দিল, এইটা কিন্তু দেখেন আপনি এই জায়গায় কিন্তু ভারতের বিজেপি সরকার, কংগ্রেস সবাই, বিরোধী দল সবাই মিলে কিন্তু একসাথে মিলে তারা বসেছে যে এই বিষয়ে তারা কি করবেন। তো এই যে তারা একসাথে মিলে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আমরা কিন্তু এরকম কোনো বিষয় একসাথে সিদ্ধান্ত নিতে পারি না। আমি মনে করি যে আমাদের বোধহয় ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হলে আমাদের ঠিক করতে হবে যে কোন বিষয়ে বাংলাদেশের বিষয়ে আমরা একমতে পৌঁছবো। সেজন্য আমি বলছি ক্ষমতায় যেই রাজনৈতিক দল যাক না কেন, আমাদের ঐক্যমত্য পৌঁছাতে হবে যে এই দেশে ক্রস ফায়ার থাকবে না, এদেশে গুম থাকবে না, এদেশে আয়নাঘর থাকবে না, দুর্বৃত্তায়ন থাকবে না, লুটপাট থাকবে না, অপশাসন থাকবে না। এবং আপনি যদি দেখেন গত 54 বছরে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানও দাঁড়ায়নি, প্রাতিষ্ঠানিক কাঠামো বলে কিছু নাই। আমাদের হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন বলেন, আমাদের জাতীয় সংসদ বলেন, আমাদের প্রশাসন বলেন, আমাদের বিচার বিভাগ বলেন, সব দুর্বৃত্তায়ন, দলীয়করণ এমন পর্যায়ে পৌঁছে গেছে আমাদের। আদালতে গেলে আমরা বুঝতে পারি যে বিচার ব্যবস্থা, কোন বিচারক কি রায় দেবেন সেটাও আইনজীবীরা তারা বুঝতে পারেন, কোন পক্ষে কি রকম, কোন বিচারক কি রকম। এবং যখন যারা ক্ষমতায় থেকেছে তারা আইন, আদালত, প্রশাসনকে নিজের কাজে ব্যবহার করেছে। আপনি যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে সে তার দলের পছন্দ লাগে, এখন আপনি দেখবেন তারা তাদের পছন্দের লোক, অতীতে তার পছন্দের লোক। কিন্তু আমি মনে করি বিচার বিভাগ, প্রশাসন, পুলিশের নিয়োগের ক্ষেত্রে আপনি যখন একজন বিচারক হন, যখন আপনি সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দেন, তখন আপনার কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। তখন তার যোগ্যতা হবে সততা, দেশপ্রেম, এইগুলোকে দিয়ে বিবেচনা করবে। কিন্তু আমরা দেখছি অতীতের মতোই সেই দলীয়পনা, দুর্বৃত্তায়ন, দলের লোকজনকে পছন্দ করার বিষয়ে চর্চা আমরা দেখতে পাচ্ছি। আইন বলেন, আদালত বলেন, সমস্ত জায়গাকে আমরা এই 54 বছরেও আমরা এমন আদালত ব্যবস্থা করতে পারিনি যে আদালতে গেলে আপনি ন্যায় বিচার পাবেন। আমরা এমন পুলিশ প্রশাসন করতে পারিনি যে পুলিশ প্রশাসন নাগরিককে মানে আপনি তার প্রতি শ্রদ্ধা। আমরা দেখেছি যে সব সময় গত 54 বছর ধরে আমরা দেখেছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো নাগরিকের বিরুদ্ধে ছিল। সেই পাকিস্তান আমলে বলেন, ব্রিটিশ আমলে বলেন, ব্রিটিশ সরকার যেমন এখানে কলোনি হিসাবে নাগরিকদের নির্যাতন করত, তার স্বার্থ দেখতো, পাকিস্তানে আমরা তাই দেখলাম। স্বাধীন বাংলাদেশ হওয়ার পর ঠিক একই আইন কানুন চর্চা আমরা দেখতে পাই যে সেখানে নাগরিকের মর্যাদা নাই, নাগরিককে নিপীড়ন করার জন্য আমাদের প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ কাজ করে, যেটি ভীষণ দুঃখজনক। যে সাম্য, যে নাগরিক মর্যাদার কথা আমরা বলি, সবার জন্য আইন সমান হবে যে কথাগুলো বলি, এই কথাগুলো কিন্তু আজও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি, যেটা আমি মনে করি যে ভীষণ দুঃখজনক। এই 71 বলেন, 90 বলেন, 24 বলেন, আমরা কি স্বপ্ন দেখি? আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, একটা সুশাসনের স্বপ্ন দেখি। সে কারণে কিন্তু আমাদের তরুণদের প্রতিবাদ, তরুণরা রাস্তায় নামে। কিন্তু খুবই দুঃখজনক হলেও আমরা বারবার আশায় বুক বাঁধি, কিন্তু তারপরে আমরা দেখি যে ক্ষমতার চেয়ারে যারা যায় সেই একই রকমের আচরণ, সেই একই রকমের হতাশার গল্পগুলো। কিন্তু আমরা আশাবাদী হতে চাই বাংলাদেশ নিয়ে। ভবিষ্যতের বাংলাদেশ আমরা এমন দেখতে চাই যে এটা সুন্দর বাংলাদেশ হবে, যেখানে কোনো মানুষ ক্ষমতায় গিয়ে ক্ষমতায় যে কোনো মূল্যে থাকার জন্য বা ক্ষমতায় যে কোনো মূল্যে যাওয়ার জন্য দুর্বৃত্তায়ন, দুর্নীতি, লুটপাট, ক্রসফায়ার, গুম, আয়নাঘর এই কাজগুলো করবে না। এই যে আজকেও যদি আমরা না বুঝি যে কোনটাতে, আপনি দেখেন দেশের মধ্যে আপনি যে আলোচনা করতে পারেন, আপনি আন্তর্জাতিকভাবে যদি আপনি দেখেন বাংলাদেশ কোন জায়গায় আছে, আন্তর্জাতিক বিশ্ব কেমন সম্মান আমাদের করছে, সেই জায়গায় যদি আপনি দেখেন, আমি বলবো যে বাংলাদেশের যে বিপুল সম্ভাবনার দেশ, আমি আসলে এটাকে সোনার দেশ বলি। পৃথিবীর অনেক দেশ আমি দেখেছি, আমি বাংলাদেশের সোনার দেশ বলি। দেখেন যে দেশে এত হাজার নদী, যে দেশে বীজ ফেললে গাছ হয়ে যায়, সেই দেশে আমরা শুধুমাত্র এত সম্ভাবনাকে আমরা নষ্ট করলাম। কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, নোংরা রাজনীতি, নোংরা আমলাতন্ত্র, প্রশাসন সমস্ত কিছু মিলে আমরা সবাই মিলে একটা কোন জায়গায় পৌঁছাতে চাই ভবিষ্যতের
বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে পারেনি বলে এত বিভক্তি, এত সংকট, এত হতাশা, এত স্বপ্ন বারবার দেখার পর আমরা পিছিয়ে যাই। আমি মনে করি বাংলাদেশের গল্প হওয়া উচিত সামনের দিনগুলোর গল্প, ভবিষ্যতের বাংলাদেশ গল্প। আপনি যদি গত দেখেন আজকে মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, এশিয়ার অনেক দেশ গত 20, 30, 40 বছরে কোন জায়গায় চলে গেছে, কিন্তু বাংলাদেশ যদি আপনি দেখেন গত 54 বছর স্বাধীন হয়েছে, আমরা কিন্তু আমি বলবো যে একই মানে বৃত্তে কিছু জায়গায় হয়তো আমরা বলি যে আমাদের রাস্তাঘাট মানে হয়েছে, ফ্লাইওভার হয়েছে, কিন্তু আমি মনে করি না যে রাস্তাঘাট, বিল্ডিং, ফ্লাইওভার আইয়ুব খান আমলেও সে সমস্ত উন্নয়ন বলা হয়তো, শেখ হাসিনা আমলে, এরশাদের আমলে সব জায়গায় সমস্ত উন্নয়নের গল্প বলা হতো, সে উন্নয়ন। আমি মনে করি যে উন্নয়নের চেয়ে বরং প্রাতিষ্ঠানিক কাঠামো, সুশাসন জরুরি, নাগরিকের মর্যাদা, মূল্যবোধ, এই জিনিসগুলো ভীষণ জরুরি।